নমস্কার। আমি আপনাদের কাছে আমার ছোটবেলার একটা ঘটনা বলতে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে বছরের বাংলার প্রথম দিন। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের দিনটা শুধু বলে না, জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মানুষের যেন ভালো, শুভ, সমৃদ্ধি তোমাদের জীবনে নেমে আসুক। প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো হাসি খুশিতে জীবন যাপন করতে পারো। শুধু একটা দিনের জন্য আমি কখনোই ভগবানের কাছে প্রার্থনা করি না। তোমাদের উদ্দেশ্যে ছুটে চলে যাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত, শুধু তোমরা আমার পরিবার বলে। শুধু আমার জন্য আমি কখনোই ঠাকুরকে বলি না, আমি তোমাদের জন্যও কামনা করি। চলো আজকে ঘটনায় যাব। সিঙ্গুর থেকে শ্রেষ্ঠা অধিকারী আমাদের ঘটনাটা পাঠায়। আজকের জন্য ঘটনাটা আমি সিলেক্ট করে রেখেছিলাম। আশা করছি তোমাদের আজকে ঘটনাটা বেশ ভয় লাগবে। আজকের ঘটনায় যাওয়ার আগে সেই পুরনো দিনের মতনই প্রত্যেকটা দিন যেরম বলি সেরমই বলবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। আর হ্যাঁ, ঘটনাগুলো কিন্তু তোমরা তোমাদের পরিবারের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতেই পারো। চলো এবার শ্রেষ্ঠার ঘটনাটা শুনি। শ্রেষ্ঠার বাড়ি হচ্ছে সিঙ্গুর। শ্রেষ্ঠা বলে, দিদি ভাই, আমার বাড়ি সিঙ্গুরে। আমি বাবা মায়ের একটি মাত্র কন্যা সন্তান। আমার ছোট থেকে কোনো রকম কোনো কিছুতেই অভাব আমার মা বাবা আমাকে দেননি। যখন যেটা চেয়েছি আমার মা বাবা মুখে বলতে না বলতেই সাথে সাথে হাজির করে দিত সামনে। রাতে বললে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম জিনিসটা এসে গেছে। আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবি। চেষ্টা বলে, দিদি ভাই, 2017 এন্ডে আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাওয়ার পর থেকেই আমাদের বাড়িটা কিরকম একটা ভুতুড়ে ভুতুড়ে সবাই বলতো। এটা শুধু আমার মুখের কথা না, আমাদের আশেপাশের প্রতিবেশীরা বলতো, তোদের বাড়িটা কিরকম একটা ভয় ভয় লাগে। দেখলে পারে তোদের বাড়িটা মনে হয় যেন এখানে কিছু একটা আছে। কিরম যেন তোর বাবার মৃত্যুর পর শ্মশান শ্মশান হয়ে গেছে। আমরা সেই জিনিসটা না নিতে পারতাম না। তাহলে কি আমার বাবা মৃত্যুর পর আমার বাবার আত্মাটা রয়ে গেছে? এটাই কি বলতে চাইছে সবাই? একটা খারাপ লাগতো, মনে খুব চাপা কষ্ট ছিল। আমার মা খুব কান্নাকাটি করতো, কারণ আমার বাবা আর আমার মায়ের যে বন্ডিং ছিল খুব ভালো ছিল। কোনোদিন আমি ছোট থেকে বড় হয়েছি, দেখিনি আমার বাবাকে আর মাকে লড়াই করতে, কখনো তর্ক করতে, কখনো ঝগড়া করতে। দিদি ভাই, আজকে যে ঘটনাটা বলছি এটা সত্যি অধিকার বাড়ি আমাদের, মানে একটা গর্ব ছিল। পাড়ায় সবার কাছে একটা নাম ছিল। আমার বাবাকে এক কথায় সবাই চিনতেন। দিদি ভাই, আমার বাবা যখন মারা গেলেন, আমার বাবার কিন্তু কাজ কর্মই কোনো ত্রুটি আমার মা রাখেননি, সব করেছেন। সাথে আমার মামারা ছিলেন, সবাই কিন্তু এই কাজটার জন্য, যাতে ভালোভাবে বাবার শেষ কাজ হয়, সবাই এসে দাঁড়িয়েছে। আমাদের সচ্ছল পরিবার, আমাদের টাকা পয়সার সেরকম অভাব কোনো দিনই ছিল না, বরাবর। আমি ঘটনাটা তোমাকে বলছি, ঠিক 2017 যে এন্ডে আমার বাবা মারা যায়, 2018 ঠিক মে মাস থেকে আমাদের বাড়িতে অদ্ভুতভাবে কিছু ঘটনা ঘটতে শুরু করলো। হ্যাঁ, বাবার মৃত্যুর ঠিক 4-4.5 মাস পর অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হলো। দিদি ভাই, তোমাকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে একদিন আমি কি দেখলাম। হঠাৎ একদিন দুপুরবেলা, মে মাস, বুঝতেই পারছো প্রচন্ড গরম, আমি শুতে পারছি না, দোতলার ঘরে প্রচন্ড গরম লাগছে। মাকে বললাম, মা, এবার একটা এসি নাও মা, আর গরমে থাকা যাচ্ছে না। আমার মা বলল যে নেব, একটু দাঁড়া, আর কিছুদিন পর যাব, তুই আমি দোকানে গিয়ে একটা এসি নেবার ব্যবস্থা করব। এসি তো হুট করে নিলেই হলো না, কারণ তার জন্য আবার যেতে হবে ইলেকট্রিক অফিসে। ওখানে গিয়ে একটা মানে ওখানে গিয়ে একটা পারমিশন নিতে হয় যে আমরা এসি নেব। সব কিছু করতে একটা সময় সাপেক্ষের ব্যাপার তো, হট করে দুম করে বললেই হয় না। মা আমাকে বললেন, আমি মাকে বললাম, না মা, সেইটা না,
আমি তোমাকে বললাম একটু এসি নেওয়ার ব্যবস্থা করো। মায়ের সাথে কথা হলো। মা বলল, আমি পাশে কণিকাদের বাড়ি যাচ্ছি। কণিকা আমারই কলেজ ফ্রেন্ড। ওর বাড়িতে অ্যাকচুয়ালিও ওর মায়ের কদিন ধরে শরীরটা খারাপ। আমার মা না চলে গেল। আমাকে বলল যে, চেষ্টা তুই একটা কাজ কর, ভিতর থেকে দরজাটা বন্ধ করে নি। আমি বললাম, যদি আমি ঘুমিয়ে পড়ি কি হবে? মা বলল, আমি এখন আসবো না, আমার আসতে দেরি হবে। কারণ মা ওখান থেকে একটু রেশন অফিসেও যেত, কিছু কাজ ছিল। মা বলল, আমার আস্তে আস্তে 4টে বেজে যাবে। তুই তো আবার পড়তে যাবি, তোর তো কোচিং আছে, তুই তো মোটামুটি 5টার দিকে উঠবি, তো 5টার দিকে বেরোবি, তো তুই 4টের মধ্যে উঠে পড়িস, নালে আমি এসে হাঁক দেবো। আমি মাকে বললাম ঠিক আছে। মা চলে যায়। শেষটা বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি বাড়িতে পুরো একা। কোনো মতে না আমার ঘুম আসছে না, আমি এপাশ ওপাশ করছি। একবার ছাদে সিঁড়ি দিয়ে উঠলাম, ভাবলাম ছাদে একটু যাই, যদি হাওয়া দেয়। বাইরেটা দেখবে একভাবে কিন্তু কখনোই রোদ কনস্ট্যান্ট হয় না। এক এক সময় রোদ দেখবে একদম যেন ঝিমিয়ে যায়, এক এক সময় আবার কড়া রোদ ওঠে। তো যখন রোদটা একদম মুইয়ে যাচ্ছে, তখন আমি ছাদে উঠলাম। ছাদে ওঠার পর বিশ্বাস করবে না দিদি ভাই, আমার মা বেরিয়ে যাওয়ার পর দরজাটা কিন্তু আমি লক করেছি, কিন্তু ছাদে যখন আমি আছি, আমি বুঝতে পারছি ঘরের মধ্যে আমার কেউ হাঁটা চলা করছে। বিশেষত সিঁড়িতে মনে হচ্ছে কেউ উঠছে, সে আমার কাছে আসবে। আমি হঠাৎ করে ভাবলাম, আরে ঘরে তো মা নেই, আমি তো একা আছি, তাহলে পারে এরকম সিঁড়ি দিয়ে জুতো পরে ওঠার আওয়াজ হচ্ছে। আর জুতো পরে কে উঠছে? তাহলে কি আমি গেট বন্ধ করিনি? শেষটা বলে, দিদিভাই আমি ছুটতে ছুটতে নিচে আসলাম। নিচে আসতে আমি দেখলাম যে না, আমি তো ভিতর থেকে লক করেছি, তাহলে পারে এতক্ষণ ধরে আওয়াজ হচ্ছিল, কি ব্যাপার? শেষটা কিন্তু ভয় পায়। শেষটা ছাদে কিন্তু আর যায়নি। ও ওর রুমে এসে চুপ করে ভিতর থেকে লক করে ওর রুমে শুয়ে আছে। বলছে, দিদি ভাই আনুমানিক ঘন্টাখানিক তো হবেই, আমার না ঘুমের চোখ ঢলে যাচ্ছে। আবার এইদিকে মা একটা সময় দিয়ে গেছে, আমাকে পড়তেও যেতে হবে 5টার সময় কোচিংয়ে। এদিকে ঘুমাতেও চাইছি না, যদি উঠতে না পারি। দিদি ভাই ওই মুহূর্তে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, ঠিক আমার বাবার যেরকম গলার ভয়েস, ঠিক আমার বাবা আমাকে বলছে, শেষটা মা গেটটা খোলতো। বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি রীতিমতো হকচকিয়ে গিয়ে আমি বলছি, কে কে ঘরের বাইরে কে কে আছো? আমি বাবার গলা পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু তবুও ভয়তে আমি চিৎকার করছি। হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি ভয়তে ভাবছি, দিনে দুপুরে এরকম বাবার গলা শুনলাম কেন? তাও আবার প্রায় 5 মাস হতে যাচ্ছে, বাবার কাজকর্ম সব হয়ে গেছে, আমি একা বাড়িতে আছি, আমার খুব ভয় লাগছে। আর আমি ভাবলাম মাকে একটা ফোন করি, করে মাকে বলি, মা এরকম এরকম হয়েছে, তুমি এক্ষুনি ফিরে এসো মা। সন্ধ্যা হওয়ার আগে মাকে ডাকি। কিন্তু দিদি ভাই আমি যখন মাকে কল করলাম না, তখন রিংটা হচ্ছে মায়ের ঘর থেকে। আমি বললাম, ইয়ে সর্বনাশ, মা ফোন নিয়ে যায়নি, এখন কি হবে? আমি বেরোবো কি করে? আমি পড়তেও যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। শেষটা বলে, দিদি ভাই আমি চুপ করে না বসে আছি, আর বসে বসে বাজরং বালিকে ডাকছি, হে বাজরং বালি তুমি আমাকে রক্ষা করো, বাজরং বালি তুমি আমাকে বাঁচাও, বাজরং বালি তুমি আমায় রক্ষা করো। আমি বাবার আওয়াজ শুনেছি, একবার না আমি 2বার। বাবা বাবা ছাড়া কারোর গলা হতে পারে না, পুরুষ কণ্ঠ ঘরের ভিতরে আসবে কোথা দিয়ে? আমি ভয় পাচ্ছি। এই সময় হঠাৎ করে আমার ঘরের গেটে ঠক 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 করে নখ দিয়ে যেরকম কাঠের দরজায় কেউ যদি আওয়াজ করে, ঠিক সেই রকম ভাবে আওয়াজ হচ্ছে। আমি ভয়তে চিৎকার করছি, কে কোথায় আছো, আমাকে ঘর থেকে বের করো, আমার প্রচন্ড ভয় লাগছে, কে আছো কোথায়, কে কোথায়? দুপুর বেলা, কেউ নেই,
আর আমাদের যেদনিক বাড়িটা পুরো ঘেরা, চারপাশে গাছ গাছালি, মাঝখানে বাড়ি। আমাদের বাড়িতে যদি জানলা খুলেও আমি চিৎকার করি তাহলেও কেউ আমাদের শুনতে পারবে না। বড় উঁচু করে বারান্দায় পাঁচিল দেওয়া, কে শুনবে আমার চিৎকার? ছাদে যদি উঠতে পারতাম তাহলেও এক হতো, তাহলে পরে আমি কাউকে ডাকতে পারতাম, কিন্তু আমি তো ছাদে উঠতে পারবো না। বাবার আওয়াজ গলার, বাবা তো আমার রুমের বাইরেই রয়েছে, আমার সাথে হচ্ছেটা কি? শেষটা বলে, দিদিভাই মা আসার অপেক্ষায় চুপ করে বসে আছি। দিদিভাই বাইরেটা আস্তে 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 অন্ধকার হয়ে যাচ্ছে। দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি রুমের মধ্যে আটকা আছি, বাইরে রুমে, হয়তো মায়ের রুমে হতে পারে, ওই মুহূর্তে আমি জানি না, একটা কাচের গ্লাস বা কাচের কোনো ফটো ফ্রেম পড়ে ভাঙার আওয়াজ আসলো। আমি ভাবলাম এ ভাই হচ্ছেটা কি? আমার তো ভয় লাগছে, মা আসছে না, ফোনটাও নিয়ে যায়নি। মায়ের এটা খুব বাজে বড় একটা রোগ, মা ফোন কেন নিয়ে যায় না? তাহলে সবাই বলে আমাদের বাড়িটা ভুতুড়ে ভুতুড়ে লাগে, তাহলে কি আমাদের বাড়িতে কোনো খারাপ দোষ পড়ে গেছে? শেষটা বলে, দিদিভাই আমি তোমায় বলে বোঝাতে পারবো না দিদিভাই, আমি এতটা ভয় পেয়ে রয়েছি, হঠাৎ করে বুঝতে পারছি কেউ যেন বাইরে এসেছে। বুঝতে পারলাম মাই এসেছে। সত্যি দেখি আমার মা, যখন আমাকে বলছে, কিরে শেষটা পড়তে যাবি, এখনো উঠিসনি, ঘুমাচ্ছিস, অন্ধকার হয়ে গেল। আমি দরজা খুলে মাকে এসে জড়িয়ে ধরে খুব কান্না করি। মা থতমত খেয়ে আমাকে বলছে, এই কি হয়েছে, তুই কাঁদছিস কেন, কি হয়েছে, কি হয়েছে বল। আমি মাকে সবটা বললাম। আমার মা প্রথমে বিশ্বাসই করছিলেন না। মা বলছে, তুই ফাজলামি করছিস? আমি মাকে বললাম, না মা তুমি বিশ্বাস করো মা, আমি ফাজলামি কেন করব মা? জানো মা, বাবা আমার নাম ধরে ডেকেছে, ডেকে না নক করছিল। আমি মা খুব ভয় পেয়েছি মা, তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার মা বললো, তাহলে তুই কলেজে গেলে এবার আমি কি করব? আমি মাকে বললাম, মা তুমি যা হোক একটা উপায় করো মা, আমি জানি না, আমার খুব ভয় লাগছে। সেই দিনটার মতো কোনো রকম মা আমাকে মন দিয়ে অনেক আশ্বাস বিশ্বাস দিয়ে কোনো রকমে বুঝিয়ে সেই দিনটা রাখে। আমি ভাবলাম ভয় বা কেন পাচ্ছি, সে তো বাইরের কেউ না, সে তো বাবাই ছিল, আমি তো বাবার গলাই শুনেছি। যাই হোক, আমাকে মা বলল, তুই ভয় পাস না, তোকে যদি ডেকেও থাকে বাবা, তাহলে পরে বাবাই তো ছিলেন, কেন ভয় পাচ্ছিস? শেষটা বলে, দিদিভাই আমি নিজের মনকে যতটাই জোর দেওয়ার চেষ্টা করি না কেন, বাবা তো মারা গেছেন, বাবা তো আর মানুষ নেই, বাবা তো এখন আত্মা, বাবার আত্মাটা এসে ডাকছে। দিদিভাই ভয় পাবো না, এটা কি কখনো হতে পারে? যতই মানুষের যতই কাছের হোক, আত্মীয় হোক, কিন্তু সেই মানুষটা মৃত্যুর পর যদি ফিরে আসে, ভয় তো পরিবারের মানুষের লাগবেই। দিদিভাই তারপর আমরা নিজেরা আলোচনা করলাম, আমার মামারা আসলেন, মামিরা আসলেন, সবার সাথে আলোচনা হলো যে বাবার এই পিতৃ সম্পত্তি আমার মা বিক্রি করে দেবেন। আমি কিন্তু কোনোভাবে সিঙ্গুরের ওই বাড়িটা বিক্রি করার মত প্রকাশ করিনি। যতই ভয় লাগুক না কেন, আমি বলেছিলাম আমার বাবার এই সম্পত্তি থেকে আমি বঞ্চিত হব না, আমার এই বাবার সম্পত্তি থাকবে, আমার বাবার সম্পত্তি থাকবে, যদি দরকার হয় আমরা অন্যত্র রেন্টের ঘর নিয়ে চলে যাব, কিন্তু বাবার এই বাড়ি থাকবে। কিন্তু কিন্তু বিশ্বাস করো দিদিভাই, আমার মা, আমার মামারা মাকে বোকা বানিয়ে বাড়িটা প্রচুর দাম দিয়ে বিক্রি করে দিল। আর প্রচুর দাম কেন বলছি, আমাদের ৮ কাঠার ওপর বাড়ি ছিল, সিঙ্গুরের মতো জায়গায়, একদম শহরা অঞ্চলে ৮ কাঠা জমির ওপর আমাদের বাড়ি ছিল ৩.৫ কাঠার ওপর। বাদ বাকি অবশিষ্ট পুরো জায়গাটাই শুধু আম গাছ, তাল গাছ, নারিকেল গাছ প্রচুর ছিল, পেঁপে গাছ, এসব ফলের গাছ, ফুলের গাছ, পুরো বাগান, বাগান বাড়ি বলতো সবাই।
অধিকারী বাগান বাড়ি। শেষটা বলে, দিদিভাই বাড়িটা বিক্রি হলো। আমার মা আস্তে আস্তে ঝিমিয়ে গেল। আমার মা আর আমি, আমার বড় মামার যেখানে বাড়ি সিঙ্গুরেই, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে, ওখানে আমার মামা একটা আমাদেরকে বাড়ি দেখে দিল। বলল, তুই আর শেষটা দুজন এখানে থাক, আমরা যদি আশেপাশে থাকি তোদের সময় সুবিধায় আমরা এসে দাঁড়াতে পারবো। আমার মা আমার বড় মামার কথা বিশ্বাস করলো, কারণ আমাদের মাথার উপরে বড় মামা, মেঝো মামা, ছোট মামা, 3 মামা ছাড়া কেউ নেই। আমার মা পুরো অসহায়। আমার মাকে যেই টাকা দেয়, বিগত 6 মাস পর জানা যায়, যারা জমিটা কেনে তাদের মুখ থেকে জানা যায় যে যেই টাকা আমার মাকে দেয় মামারা, সেখান থেকেও নিয়ে কেউ কাজে লাগাবে, কেউ ব্যবসায়, কারোর ধার আছে বলে মায়ের কাছ দিয়ে একটা অ্যামাউন্ট 3 মামা 1 মাসের মধ্যে এক এক করে নিয়ে নেয়। সেখানে তো মামাদের কোনো অধিকার নেই। বোনের সম্পত্তি, যেখানে আমার মায়ের তরফ থেকে দেখলে বোনের সম্পত্তি ভাইরা কেন পাবে? এটা তো পিতৃ সম্পত্তি না, এটা আমার বাবার সম্পত্তি। আমার মাকে পুরো ঠকালো। আমার মা সেদিন বুঝতে পারে, খুব কান্নাকাটি করে। মাকে বললাম, মা যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে কষ্ট পেও না। তারা যদি তোমার কাছ থেকে একটা অ্যামাউন্ট 3 মামা এরম করে চেয়ে নেয়, তুমি কেন কষ্ট পাচ্ছ? বড় মামা নেয় 7 লাখ টাকা, মেঝো মামা নেয় 5 লাখ টাকা, আর ছোট মামা 8 লাখ টাকা চেয়েছিল। সেখানে মা তাকে 5.5 লাখ টাকা দেয়। বুঝতে পারছো কতগুলো অ্যামাউন্ট বেরিয়ে যায়? তার মধ্যেও কিন্তু তারা জমি বাড়ি যে বিক্রি করেছে, যে অ্যামাউন্টে, সেই অ্যামাউন্টও দেয়নি। তার মধ্যে দিয়ে আবার ওখান থেকে নিয়েও নেয়। আর যে অ্যামাউন্টটা আমাদের কম দেয়, মিথ্যা কথা বলে সেই অ্যামাউন্টটা 3 মামাই ভাগ করে নেয়। এই হচ্ছে নিজের লোক। আজকে আমার মা অসহায়, আমার বাবা নেই, মারা গেছেন। আজকে আমার মা অসহায়, আমার মায়ের সাথে আমার মামারা এরকম ব্যবহার করে। তাতে আমার মা কিছুটা সময় ভেঙে পড়ে, অসুস্থ হয়, মাকে বোঝানো হয়, মা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু দিদিভাই, যখন আমরা রেন্টের বাড়িতে আসি, আসার ঠিক মাসখানেক পর একদিন আমার বাবা হঠাৎ, আমি আমার মা যে ঘরটায় শুয়ে আছি, রেন্টের ঘরটায় আমি আমার মা একসাথেই শুতাম, কারণ মা খুব ঝিমিয়ে পড়েছিলেন। মাকে একা একা রাখতাম না, আমি সাথে থাকতাম যতটা সময় পারতাম। রাতে গল্প করতাম দুজনে। কিছুটা সময় মানুষ যখন একা ফিল করে, রাতের বেলা বেশি মানুষ একা ফিল করে। সারাদিন কাজ কর্ম ব্যস্ততার মধ্যে যদিও সময়টা কেটে যায়, কিন্তু রাতের বেলা সারা দিনের কথা কি ঘটেছে সেগুলো মনে করে। মা খুব কাঁদতো একা একা, আমি মায়ের সাথে শুতাম। একদিন রাতে খুব ভালো করে মনে আছে, আমার বাবা আসে। আমি আমার মা দুজনেই সবে ঘুমানোর চেষ্টা করছি। রাত প্রায় 12টা 12:30 বাজে। আমার বাবা আসে, আমরা কি করে বুঝি সেটা বলি। মাকে ধরে আমি শুয়ে রয়েছি, মাও আমার দিকে ঘুরে। মা আমাকে বলল, মারে শুয়ে পড়, সকালে তো তোর কলেজ আছে। আমি বললাম, হ্যাঁ মা, আমি শুচ্ছি, তুমি কিন্তু ফালতু চিন্তা করবে না। তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে মা। 6টা মাসে মাকে দেখার মতো ছিল না। মা রোগা, শুকনো, মুখ চোখ শুকনো, মানে খেত মনে হতো খাবার খেতে পারে না, খাবারই জোটে না, এরকম শুকনো রুগ্ন যাই বলো না কেন, মাকে না দেখা যেত না। বাবার পিতৃ সম্পত্তি বিক্রি করা আসার পর মায়ের অবস্থা ঠিক এরকমই হয়েছিল। মাকে আমি বললাম, মা তুমিও শুয়ে পড়ো। মা আমাকে বলল, পাগলি মেয়ে, বড় বড় কথা না, তুই শো, আমি ঘুমিয়ে পড়বো। মা আমাকে মাথায় হাত বুলিয়ে দেয়, আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমি শুনছি আমার মা একা একা কথা বলছে। কি কথা বলছে? আমার মা বলছে, তুমি আমাদের ছেড়ে কেন গেলে? কেন চলে গেলে আমাদের ছেড়ে? আমরা যে তোমাকে ছাড়া পুরো অসহায়, একা হয়ে গেছি। আমার নিজের ভাই দাদারা আমাকে ঠকালো। তুমি জীবিত অবস্থায় ঠিকই বলতে, যেও না, যেও না, তুমি দাঁড়াও, যেও না। হঠাৎ
আমি বললাম, মা এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে? অনেকক্ষণ ধরে মা যখন কথা বলছিল আমি সবই শুনেছি। আবার ভাবলাম মা হয়তো ঘুমের ঘরে বকছে, থাক, এমনিতে চুপচাপ একা হয়ে গেছে, ঘুমের ঘরে যদি বকে বকুক। কিন্তু মা যখন নড়ছে, যেও না যেও না বলছে, আমি সাথে সাথে উঠে, মা যেদিকে হাতটা দিয়ে বলছে যেও না, তুমি যেও না, দাঁড়াও, আমি উঠেই না ওইদিকে তাকালাম, দেখলাম একটা সাদা ধুতি আর একটা সাদা পায়জামা পরা আমার বাবা, যেরকম ভাবে মানুষ পেছনে হাঁটে ঠিক সেই রকম ভাবে পেছনে হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম, মা, কে মা, উনি কে? আমার মা বলল, শ্রেষ্ঠা, বাবা এসেছে, তোর বাবা রে। আমি বললাম, বাবা? ও বাবা, বাবা। বাবা আস্তে 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 চলে গেল। বাবা যখন এসেছিল না, পুরো একটা চারপাশে আলো হয়েছিল। বাবা যখন আস্তে আস্তে কোথায় যেন বিলীন হয়ে গেল, পুরো ঘরটা যেন অন্ধকার ঘুটঘুট করছে। আমি মাকে বললাম, মা, এগুলো কি হচ্ছে মা? মা, বাবা এসেছিল, মা, বাবার আত্মা। আমাকে মা বলল, দাঁড়া, ভয় পাস না। মা উঠে গিয়ে লাইটের সুইচটা দিয়ে বলল, আসলে কি জানিস, তোর বাবাকে আমরা তো মনে করি, তোর বাবা সব তো দেখতে পাচ্ছেন, তোর সাথে আমার সাথে কে কিরকম ব্যবহারটা করছে, আমাদের পুরো টাকা নিয়ে ঠকালো, বুঝতে পারছিস? আজকে তোর বাবা তার জন্য এসেছিল। তোর বাবা আমাকে বলেছে তোমরা এইখান থেকে অনেক দূরে চলে যাও, না হলে পারে তোমার 3 ভাই তোমাকে শেষ করে দেবে, চলে যাও। আমি তখন বললাম, কি বলছো মা? মামারা তো জানোয়ার, মামারা নিয়ে নিয়েছে, মামারা আর কি নেবে, কি বলছো? আমাকে তখন মা বলল, না রে শেষটা, তোর বাবা যখন জীবিত ছিল আমাকে অনেক বলেছে, আমি শুনিনি। বাবার মৃত্যুর পর সেই বাড়ি আমাকে বিক্রি করতে হলো, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, কারণ তোর মামাদের কাছে আর থাকতে চাই না, ওরা আমার কাছ থেকে লুটে পুটে খাচ্ছে এখনো। আমি বললাম, কেন এখনো, মানে মা তুমি আমাকে কি লুকাচ্ছ? তখন আমার মা বলল, তোর মামারা মাছ কাবারি যে মাল নিয়ে আসে মুদিখানা দোকান থেকে, সেগুলো আমার নামে লিখিয়ে আনে, যেখানে আমার মামারা সবাই চাকরি করে, বিজনেসম্যান, তারা আমার মায়ের নাম করে, যেখানে আমার বাবা নেই মাথার ওপরে, যেহেতু বাবার সম্পত্তিটা বিক্রি করে একটা অ্যামাউন্ট আমার মায়ের কাছে আছে, তারা তো যেরম ডুপ্লিসিটি করে নিয়েছে, তারপরেও এরকম করে টাকাগুলো মায়ের শেষ করছে। তখন আমি মাকে নিয়ে ওখান থেকে অনেক দূরে বেরিয়ে গেলাম। আমরা কলকাতার দিকে একটা ফ্ল্যাট কিনলাম, কিনে আমরা চলে আসলাম আমার কলেজের খুব সামনে। শেষটা বলে, দিদি ভাই, তুমি বিশ্বাস করবে না, সেই দিনের পর থেকে আমার বাবাকে আর কোনোদিন দেখিনি, কিন্তু আমার বাবা আজও আমাদের সাথে, আমাদের চারপাশে বাবা যে আছেন সেটা আমরা অনুভব করি। আর মা আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু আমার 3 মামা 3 মামির সাথে আমাদের আর কোনো রকম যোগাযোগ নেই। কিন্তু দিদিভাই, যেহেতু বাবার সম্পত্তি বিক্রি করা হয়েছে, আমার মা এখনো পর্যন্ত আমাকে বলে, শেষটা, আমাকে একটু তোর বাবার বাড়িতে নিয়ে যাবি? যদিও যাদের বিক্রি করেছি তারা খুব ভালো মানুষ, আমরা এখনো সেই বাড়িতে ছুটির সময় মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি। দিদিভাই, এই ঘটনাটা আমার আর আমার মায়ের জীবনের একদম সত্য একটি ঘটনা। এবার যে ঘটনাটা আমি তোমাদের শোনাবো, এই ঘটনাটা আরো ভয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে অন্য একজন আসবে ঘটনা বলতে। তোমরা অনেকেই বলতে, দিদিভাই, আমরা সবার মুখ থেকে ঘটনা শুনতে খুব ভালোবাসি, পছন্দ করি, দিদিভাই এরকম একটা এপিসোড করো। আজকের এপিসোডটা নববর্ষ স্পেশাল, তোমাদেরকে আমি আগেই বলেছি। আমি এখান থেকে উঠে যাচ্ছি, কারণ তোমরা জানো আমাদের সেট আপটা খুবই ছোট। আজকে একজন তোমাদের ঘটনা বলবে, তার মুখ থেকে তোমরা ঘটনাটা শোনো, আর কেমন লাগলো সেইটা একদম শেষে কমেন্টে জানাবে। আমি আবারও শেষে একদম আসছি, তাহলে চলো
দাদা ভাইয়ের মুখ থেকে তোমরা ঘটনাটা শোনো। নমস্কার, আমি আপনাদের কাছে আমার ছোটবেলার একটা ঘটনা বলতে এসেছি। ঘটনাটা তখন আমার 10-12 বছর বয়স হবে। আমি, আমার মা, আমার দিদি মাসি বাড়ি যাই। আমার মাসি বাড়ি রানাঘাট থেকে দত্তফুলিয়া যেতে হয়। দত্তফুলিয়া আমার মাসি বাড়ি খুব ভালো লাগে, গ্রাম্য পরিবেশ। ওই জায়গায় একটা নামকরা মন্দির আছে, খুব ভালো লাগে। ওই জায়গায় হাট বসে, হাটে যাওয়া মেসোর সাথে, মাসির সাথে, দাদাদের সাথে খুব ভালো লাগবে। যাই হোক, ঘটনায় আসি। ছোটবেলায় যখন আমি মাসি বাড়ি যাই, মাসি বাড়ির ঠিক হাফ কিলোমিটার, 100-200 গজের মধ্যে, আমার মাসির বাড়ির পেছনে 100-200 গজের মধ্যে একটা নদী আছে। নদীটার নাম ভুলে গেছি। সেই নদীতে আমরা স্নান করতে যাই। আমরা যখন স্নান করতে যাই খুব ভালো লাগে, খুব মজা হয়। হঠাৎ একদিন রাত্রিবেলা আমার পটি পায়। তখন আমার মাসির ছেলেকে, আমার দাদা, মাসির 2 ছেলে 1 মেয়ে, আমার ছোট বোন হয়। মাসির 2 ছেলে আমার চেয়ে বড়। তা আমি ছোট দাদার সাথে আমি গেলাম, দাদা আমার না পটি পেয়েছে। দাদা তখন বলল, চ। আমি বললাম, কোথায় যাব? বলছে, চ, ইয়ে নদীর ধারে, ওই বাগানের ওই দিকে। আমি বললাম, চ। মাসিকে বললাম, মাসি আলো কিছু দাও না, টর্চ আছে? বলছে, না, টর্চ তো তোর মেসো নিয়ে গেছে, তুই এক কাজ কর, হেরিকেন আমি জ্বালিয়ে দিচ্ছি, হেরিকেন নিয়ে যা। আমি বললাম, ঠিক আছে, দাও। তো হেরিকেন নিয়ে আমি আর দাদা যাচ্ছি। যেতে 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 কিরকম একটা গা, একটা ছমছম গা, মানে ভয় পেলে যেরকম একটা গা ছমছম করে না, সেরকম একটা ছমছম করছে, ভার হয়ে যাচ্ছে। তখন কটা বাজে? প্রায় 10টা, 10:30, ঠিক ওরকম টাইম হবে। এবার আর খুব জোরে হাওয়া দিচ্ছে। নদীর ধার তো, খুব সুন্দর হাওয়া দেয়, গরমকালে খুব ভালো লাগে। এবার আমি পটি করতে বসেছি। তখন তো গ্রামগঞ্জে কোনো শৌচালয় ছিল না কারোর বাড়িতে, খুব কম বাড়িতেই ছিল। মানে যারা একটুখানি বড় লোক, হ্যাঁ, তাদের বাড়িতে কোনো রকম, তাও বড় লোক হলে বড়, কোনো রকম সেই প্লাস্টিক দিয়ে কুয়ো করে এরকম পায়খানা হতো। তা সবাই ম্যাক্সিমাম বাগানেই যেত। এবার গেছি বাগানে, যাওয়াতে না কেউ যেন খসখস খসখস করে আসছে হঠাৎ। এই দাদা, খসখস করে এটা কি আসছে, একটা মনে হচ্ছে। ওই যে দাদা বলছে, ওই লালু হবে। লালু হবে? লালু তো খাচ্ছিল। বলছে, হ্যাঁ, ও দেখ, ওই আমরা এসছি, ও এসছে। তারপরে হাওয়ার গতিটা না একটু বেড়ে গেল। লালু হলো আমাদের মাসি বাড়ির একটা কুকুরের বাচ্চা, লাল রং, তার জন্য লালু লালু বলে ডাকে। তা বলছে লালু হবে। আমি তখন বললাম, লালু হবে? লালু হলে তো চলে আসতো কাছে, অনেকক্ষণ থেকে দূরে খসখস খসখস আওয়াজ হচ্ছে। ওই তাহলে গাছপালা ইয়ে হচ্ছে, হ্যাঁ, গাছে ফাছে ডালে ফালে ঘষা খাচ্ছে। হ্যাঁ, আমার না কিরকম লোমগুলো খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে এমন একটা হালকা কানে একটা চিৎকার করা একটা আওয়াজ আসছে। দাদা, কেউ চিৎকার করছে। বলে, না না, এই জঙ্গলের ইয়েতে কে চিৎকার করবে, নে তুই পটি কর, পটি করে তাতেই চ। বললাম, পটি করে তাতেই তো যাবো, কিন্তু
কিরকম আমার যেন একটা গা ছমছম করছে। তারপরে হঠাৎ দেখছি পিঠের মধ্যে টপ টপ করে কি যেন পড়ছে। আমি আবার পেছনে এরকম হাত দিয়ে, হ্যাঁ, আলোর মধ্যে নিয়ে, হেরিকেনের মধ্যে নিয়ে এরকম করে দেখছি চ্যাট চ্যাট করছে। কি ব্যাপার? তার মধ্যে পেছন দিয়ে কি যেন একটা খুব জোর দৌড়িয়ে গেল। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা কি যেন দৌড়িয়ে গেল? বলে ওই শিয়াল ফিয়াল হবে। শিয়াল হবে? শিয়ালের তো ডাক শুনছি না। বলে হ্যাঁ, এখানে অনেক শিয়াল আছে, নে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। আমি পটি করছি, করতে করতে দেখি কিছু একটা না খুব জোর ছুঁড়ে মারলো, পাশ দিয়ে ঘর ঘর করে বেরিয়ে গেল। ওবার বেরিয়ে যাওয়াতে আমি না উঠে দাঁড়িয়ে গেছি ভয়ে। দাদা কেউ না কিছু ছুঁড়ে মারলো, কি তোর মনের মধ্যে এত কিন্তু কিন্তু? নে তুই পটি কর, পটি হয়ে গেলে চ। আইছি, দাদা যাও। আমি আবার বসেছি। বসার পরে কেমন খুব মানে বুকের হার্টবিটটা বেড়ে গেল, মানে খুব জোর লাফাতে শুরু করছে। আর আমি ঘেমে গেছি রীতিমতো, গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। আমি তারপরে ভাবছি এরকম হচ্ছে কেন? এর আগে তো কোনোদিন। বললাম দাদা কিছু একটা আছে এখানে। দাদা বলছে আমি বুঝতে পেরেছি, তুই তাড়াতাড়ি কর, চ। এই জায়গাটা এখন আর স্বাভাবিক নেই, চ। বললাম স্বাভাবিক নেই মানে কি আছে বল না দাদা। ওকে এরকম করছি, বলছে চ না, চ তুই তাড়াতাড়ি পরিষ্কার হ, পরিষ্কার হয়ে চ, এখানে বাড়িতে বলবো, চ। আমি তখন উঠে আসছি। উঠে এসেই আমি দাদাকে বলছি, দাদা বল না কি, দাদা বল না কি হয়েছে। বলছে কয়েকদিন আগে আমাদের এখানে মাসখানিক আগে একটা ছেলে মারা গেছে, এরকম গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি গলায় দড়ি দিয়ে কেন? তখন বলছে যে ও এক জায়গায় কাজ করতো, যে মারা গেছে ও এক জায়গায় কাজ করতো, ওর অনেক টাকা মালিক আটকিয়ে দিয়েছে। তা ও একটুখানি ভীতু প্রকৃতির ছেলে, ও নাকি টাকা চাইতে গেছিল, অনেক ধমক টমক দিয়েছে, ও সেটা সহ্য না করতে পেরে এসে গলায় দড়ি দিয়ে দিয়েছে। মা, হ্যাঁ, নে শুয়ে পড়। আইছি, তাহলে কি সেই? বলছে হ্যাঁ, ওখানে প্রায় কেউ দেখে ওরকম রাত্রির বেলা, দুপুর বেলা। হ্যাঁ, এবার আমি বললাম দেখতে পায়, আমরা তো দেখতে পেলাম না। বলছে তোর সাথে যেগুলো ঘটলো ওগুলো স্বাভাবিক না, ওগুলো অস্বাভাবিক, সবার সাথে ঘটে না, নে ঘুমিয়ে পড়ে। তারপরে আমি মাসিকে সকালবেলা উঠে আমি মাসিকে জিজ্ঞাসা করেছি যে মাসি এরকম এরকম ওখানে গেছিলাম, এরকম এরকম হয়েছে। হ্যাঁ, তারপরে ও আরেকটা কথা, যে তখন আমি রাত্রিবেলা যখন দাদা বললো যে এরকম, হ্যাঁ ওখানে দৌড়িয়ে বেড়ায়, ওরকম করে, হ্যাঁ, তারপরে পেচ্ছাপ করে দেয় গায়ে, আমাকে যে বলার সঙ্গে সঙ্গে আমি আবার মাসির বাড়িতে ট্যাপ কল ছিল, সেই ট্যাপ কলে ট্যাপ করে আমি জল নিয়ে আমি আবার চান করি, চান টান করে তারপরে আমি ঘরে যাই। তারপরে ঘরে গিয়ে দাদার সাথে কথাবার্তা ওইগুলো হলো। হওয়ার পরে সকালবেলা আমি মাসিকে জিজ্ঞাসা করছি, মাসি ওখানে এরকম এরকম দাদা বলছিল। বলছে হ্যাঁ হয়েছে, ওইগুলো মাথার মধ্যে বেশি রাখবি না। হ্যাঁ ঠিক আছে। এবার দুপুরবেলা ঠিক 12টা 1টার দিকে আমি, আমার বড়দা মানে মাসির বড় ছেলে, ছোট দাদা, বোন, আমার দিদি, তারা সবাই মিলে চান করতে গেছি নদীতে। নদীতে সাদা, একদম পুরো সাদা থকথকে জল, নিচে
ওই যে উম, কি বলে ওটাকে, কি গাছ বলে, হ্যাঁ, সেই ঝাউ গাছের মতো এরকম এরকম মাটির থেকে জলের মধ্যে উঠে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। চান টান করলাম, চান টান করে আমি কি যেন মনে হলো যে দেখি তো ওই জায়গাটা আমি যখন পায়খানা করতে এসেছিলাম কি ছুঁড়ে মেরেছিল, আমি ওই জায়গাটা যাই, আবার গিয়ে আমি ওই জায়গাটা খুঁজতে লাগি। ঠিক দেখলাম ডাব, এরকম এরকম বড় একটা ডাব, যে গাছ থেকে টেনে ছিঁড়লে পরে যেরকম হয় না, কিছু দিয়ে কাটা না, গোটা ডাব, শীষওয়ালা ডাব, যে গাছ থেকে টেনে ছিঁড়েছে, ওরকম একটা ডাব ছুঁড়ে মেরেছে। আমি আমার দাদাদের দেখাতে নিয়ে গেলাম, বললাম দাদা এই যে রাত্রিবেলা দেখ এই ডাবটা আমাকে ছুঁড়ে মেরেছিল। দাদা বলে তুই আবার ওখান থেকে নিয়ে এসছিস, সেইটা গুলো নিয়ে আসে ফেল। আমি তখন আবার গিয়ে ওটা নদীর মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ, নদীর মধ্যে ফেলে যখন সবাই মিলে আসছি, আমি আবার ওখানে একটুখানি বেশি চান করছিলাম, দাদা দিদি ওরা সবাই উঠে গেছে। হুম আমি আসছি আসছি বলে বলে তাহলে তুই থাক, ওরা বলে হাঁটা দিয়েছে। এবার আমি যখন যাচ্ছি তখন না আমাকে নাম ধরে ধরে কে যেন ডাকছে, তাকাচ্ছি কেউ না। আমি ভাবছি তাহলে হয়তো দাদা দাদা ওরা ডাকছে। তারপরে আমার না মানে পেছন দিয়ে একটা হাওয়া ঘপ করে বেরিয়ে গেল। আমি না গা ফা মানে একদম শিরশিরানি দিয়ে উঠেছে, ইয়ে করেই আমি সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়েছি, ভয়ে আর ওখানে আর দাঁড়াইনি, সোজা দৌড় দিয়েছি। আমার সেদিনকে এত ভয় পেয়েছি আমি, যে আমার মানে সেদিনকেই বিকেল থেকে আমার এত জ্বর এসছে, আমি মানে বিছনার থেকে উঠতে পারিনি। তারপরে মা জলপট্টি ফলপট্টি দেয়, মেসো আবার ওষুধ এনে দেয়, সেই খেয়ে টেয়ে তারপরে সকালবেলা আবার স্বাভাবিক হই। আমি আর ওই নদীতে চানও করতে যাই না, আর ওইদিকে পায়খানা করতেও যাই না, মানে পটিতেও যাই না। এটাই আমার ঘটনা। কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে। নমস্কার। তো দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু দাদা ভাই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলেন। ওনার মাসির বাড়ি দত্তফুলিয়া, ওখান থেকে ওনার ছোটবেলায় একটি সত্য বাস্তব অভিজ্ঞতা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি কিন্তু প্রথমবার এরকম একটি ভয়ঙ্কর সত্য ঘটনা শুনলাম, মনোমুগ্ধ হয়ে শুধু সামনে বসে শুনছিলাম, মানে ক্যামেরার ওপারে আমি ছিলাম, বসে শুনছিলাম। খুব ভালো লেগেছে আর বেশ ভয়ও লাগছিল, গা কাটা দিচ্ছিল যখন বলছিলেন যে কিছু একটা পাশ থেকে ছুটে যায়, মানে পেছন দিক থেকে যখন উনি বসেন রাতের বেলা আর নির্জন ফাঁকা এরকম নদীর পাড়ে। আর এই ঘটনাটা যখন ঘটে ওনার 10 বছর 12 বছর বয়স, মানে অনেকটা একটা আফটার লং টাইম, মানে বুঝতে পারছো সত্যি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের এপিসোডটা, অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের কমেন্টের নামগুলো তো পড়তেই হবে, সাথে থাকো। প্রথম কমেন্ট আমাদের করে হচ্ছে মিঠু দাস। প্রথম আমাদের বোন কমেন্ট করেছে, আজকে তো আমাদের নেহা বোন করতে পারিনি, আজকে ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে নিতু দাস, মিঠু দাস। তারপরে হচ্ছে রুমিতা ঘোষ, রুমিতা দুটো কমেন্ট করেছো। তারপর সন্ধ্যা মন্ডল দিদিভাই, তারপরে স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো আমাদের হোয়াইট কিং বনু, তারপরে কমেন্ট করেছো দেবী বিশ্বাস, বলেছো শুভ নববর্ষ, শুভেচ্ছা রইল, ভালো থেকো সবাইকে নিয়ে। আমিও সবার জন্য গতকাল গেছিলাম তারকেশ্বর, সবার জন্য আমি যেন বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে কাটে, সবার জন্য
প্রার্থনা করে উপোস করে পুজো দিয়ে এসেছি। আর আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে। তারপরে রঞ্জনা মিত্র তারপর কমেন্ট করেছো ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, তারপর আমাদের সৌরভ সরকার ভাই, তারপর কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, তারপর আমাদের বনশ্রী দে, তারপর সন্ধ্যা মণ্ডল দিদিভাই, কোয়েল চ্যাটার্জি বলেছো শুভ নববর্ষ দিদি, দুটো লাভ হার্ট দিয়েছো, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বোন। শুভেচ্ছা আর নববর্ষর যে আমরা প্রীতি শুভেচ্ছা শুভকামনা, এটা একদিনের না, প্রত্যেক দিনের হোক। আমরা প্রত্যেক দিন ভালো থাকবো, এইটা আমরা নিজেরা একটা অঙ্গীকার করি, আমাদের ভালো থাকতেই হবে। তারপর আপনজন কমেন্ট করেছো তোমাকেও শুভ নববর্ষ। তারপর সোমা কুণ্ডু, তারপরে মৌমিতা ঘোষ, তারপর পার্থ রয়, তারপরে সঙ্গীতা রয়, তারপর কমেন্ট করেছো ঘটনাগুলো শুনতে শুনতে ভুলেই গিয়েছিলাম বলে তাড়াহুড়ো করে লিখে দিলাম, অনেক ভালো লাগলো গল্পগুলো। একদম, এগুলো হচ্ছে রিয়েল স্টোরি, তোমরা নিজেরাই জাজমেন্ট করো, তোমরা নিজেরাই বুঝতে পারো যেগুলো রিয়েল স্টোরি, এগুলো কোনো বানানো গল্প না। আমি পুরো তুলে তুলে তোমাদেরকে আমি ঘটনা শেয়ার করি। আর বলে রাখি কথায় কথায়, দুদিন তো আমি তোমাদের সামনে ঘটনা দিতে পারিনি, শোনা কথায় আগামীকাল আসছে, একটু বড় হবে ঘটনা, সাথে থেকো। তারপরে কমেন্ট করেছো সুপর্মা সাউ, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, তারপরে কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা, তারপরে অভিরূপ সর্দার, তারপরে অভিরূপ পরপর 3টে কমেন্ট করেছো, পাপ্পু ভাই কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো রমিতা ঘোষ আবারও, তারপরে সুদীপ্ত ব্যানার্জি থ্যাঙ্কস ফর গিভিং ইনসিডেন্ট, আচ্ছা থ্যাঙ্কস জানানোর কিছু নেই, আমরা তো সব এক পরিবারের। তারপরে হচ্ছে সঙ্গীতা দিদিভাই কমেন্ট করেছো, তারপরে মাম্পি ঘোষ, তারপরে টুকু সাবারওয়াল, তারপরে চন্দ্রনা, তারপর কমেন্ট করেছো চন্দ্রানী মহাতি, তারপর কমেন্ট করেছো পাপ্পু ভাই, অভিজিৎ দোলই, রূপা দে, টুকু সাবারওয়াল, তারপরে দেবাশিস চক্রবর্তী কমেন্ট করেছো শুভ নববর্ষ দাদাভাই তোমাকেও। টিনা আচারিয়া অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকেও অনেক ভালোবাসা বোন। অর্পণ রয়, তারপরে পারমিতা সাহা, আচ্ছা বনশ্রী দে, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে, তারপরে স্বপন রাউত, বাবান সাহা, তারপর রাজীব জাসওয়াল, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, রেখা অধিকারী, সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো আব্দুল হক ভাই, কোয়েল রিম্পা, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে পিন্টু ঘোষ, তারপর প্যান্থার গেমিং হোয়াইট কিং বনু, এসকে কালিম দাদা ভাই, তারপরে অর্পণা রয়, তারপর কমেন্ট করেছো রবিতা ঘোষ, তারপরে বর্ষা সরকার, সন্ধ্যা মণ্ডল, স্বর্ণালী, আবার রুমিতা কমেন্ট করেছো, তারপরে শামিমা সামরোস, বর্ষা সরকার, নীলিমা সিংহ, তারপরে কৃষ্ণা মুখার্জি, তারপরে মিঠু দাস, স্বর্ণালী, সৌমিক সরকার, তারপরে টিনা আচারিয়া, তারপরে প্রদীপ দাস, সবার নাম আমি এখনো পর্যন্ত বলে দিলাম, কারোর মিস করিনি। তো এখনের মতো রাখবো, আজকের মতো লাভ ইউ অল, টাটা, গুড নাইট, চলো।